শিক্ষার্থীরা সবাইকে বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের সপ্তম অধ্যায় মূলধন ব্যয়। মূলধন ব্যয়ের আজকে আমরা আলোচনা করব সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়। গত ক্লাসে আমরা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল এবং সিএপিএম অর্থাৎ মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল, এই দুইটা মডেল নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। এই স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করব। এরপরে আমরা সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয় করব আজকে। তো স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল বলতে কি বুঝে? যে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল হচ্ছে যে লভ্যাংশ যদি আগামী বছরগুলোতে নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, অর্থাৎ ভবিষ্যতে যে লভ্যাংশ বৃদ্ধি পাবে ভবিষ্যতের বছরগুলোতে একই হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথম বছর 5% বৃদ্ধি পাবে, পরের বছরও 5% বৃদ্ধি পাবে, পরের বছরও 5% বৃদ্ধি পাবে। অর্থাৎ যত বছর লভ্যাংশ বৃদ্ধি পাবে এই একটা নির্দিষ্ট হারে, অর্থাৎ এই 5% হারেই বৃদ্ধি পাবে। তাহলে এই জন্য এটার নাম হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। তাহলে আমরা এই স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের দুই ধরনের অঙ্ক শিখব। অর্থাৎ যদি উত্তরণ ব্যয় থাকে তাহলে একটা অঙ্ক, আর যদি উত্তরণ ব্যয় না থাকে তাহলে আর একটা অঙ্ক। তাহলে দেখো আমরা লিখেছি কি উত্তরণ ব্যয় না থাকলে। প্রথমে লিখেছি সাধারণ শেয়ারের ব্যয় স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল, উত্তরণ ব্যয় না থাকলে। তাহলে আমি একটা অঙ্ক লিখেছি, তোমরা দেখো, আমি পড়ি। এবিসি প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ও বাজার মূল্য যথাক্রমে 100 টাকা, 100 টাকা ও 120 টাকা। তাহলে এই শেয়ারের অভিহিত মূল্য কত? 100 টাকা, আর বাজার মূল্য আছে 120 টাকা। কোম্পানি এবছর প্রতি শেয়ারে 5 টাকা লভ্যাংশ প্রদান করছে। লভ্যাংশ আগামী বছরগুলোতে 6% হারে বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে বলা হয়েছে কি, যে ভবিষ্যতে অর্থাৎ আগামী বছরগুলোতে লভ্যাংশ 6% হারে বৃদ্ধি পাবে। তাহলে এই যে প্রত্যেক বছর 6% হারে বৃদ্ধি পাবে, এটা দ্বারা আমরা বুঝলাম যে এটি একটি স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের অঙ্ক। এরপরে বলছে যে এবিসি এর সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। তাহলে দেখো এই উদ্দীপকের কোথাও কিন্তু উত্তরণ ব্যয়ের কথা বলা নাই। তাহলে আমরা উত্তরণ ব্যয় যদি না থাকে তাহলে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র আমরা লিখি। সূত্রটা কি হবে? কেই সমান সমান D1/P0 প্লাস জি ইন্টু 100। তাহলে কেইতে হয় কি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ। D1 সমান সমান কি? প্রত্যাশিত লভ্যাংশ। আর আরেকটা হচ্ছে D0। এই D0 হচ্ছে বর্তমান লভ্যাংশ, অর্থাৎ বর্তমানে যে লভ্যাংশ দেওয়া হয় সেটা আমরা রিপ্রেজেন্ট করব D0 দ্বারা। জিরো পিরিয়ডের লভ্যাংশ। ডিতে হয় ডিভিডেন্ড, ডিভিডেন্টের বাংলায় বলা হয় লভ্যাংশ। তাহলে এটা হচ্ছে বর্তমান লভ্যাংশ। আর একটা আছে কি P0। P0 হচ্ছে সাধারণ শেয়ারের বাজার মূল্য। P0 কি? সাধারণ শেয়ারের বাজার মূল্য। তাহলে এই তিনটা জিনিস আমরা শিখলাম। এখন এই সূত্র অনুযায়ী আমরা মান বসাই। দেখো আর একটা আছে জি আছে কি? বৃদ্ধির হার। জি হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার। আমি আর লিখলাম না। জি হচ্ছে কি? লভ্যাংশ বৃদ্ধির হার। তাহলে আমরা একটা একটা করে মান বসাই। তাহলে মানগুলো বের করি। D1 এর সূত্র হচ্ছে D0 ইন্টু 1 প্লাস জি। D0 ইন্টু 1 প্লাস জি। তাহলে D0 মানে কি? বর্তমান লভ্যাংশ। বর্তমানে কত টাকা লভ্যাংশ দেয়? এই দেখো প্রত্যেক এবছর প্রতি শেয়ারে 5 টাকা করে লভ্যাংশ প্রদান করবে। তার মানে হচ্ছে বর্তমানে সে 5 টাকা করে লভ্যাংশ প্রদান করে। তাহলে D0 কত হবে? 5।
এরপর হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার। লভ্যাংশ বৃদ্ধির হার কত পার্সেন্ট? এই যে বলা আছে লভ্যাংশ আগামী বছরগুলোতে 6% হারে বৃদ্ধি পাবে, তার মানে বৃদ্ধির হার হচ্ছে কত পার্সেন্ট? 6%। 6%কে আমরা লিখবো 0.06। এবার কত হয় দেখো, 5 × 1.06 সমান সমান কত? 5.3 5.3। এরপরে আসো P0 কত টাকা? সাধারণ শেয়ারের অভিহিত মূল্য ও বাজার মূল্য। তাহলে বাজার মূল্য কত টাকা? 120 টাকা। কিভাবে বুঝলাম? দেখো প্রথমে লাগছে সাধারণ শেয়ারের অভিহিত মূল্য ও বাজার মূল্য। তাহলে অভিহিত মূল্য 100 টাকা আর বাজার মূল্য কত? 120 টাকা। তার P0 কত? 120। লভ্যাংশ বৃদ্ধির হার 6%, এটা তো উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা মান বসাই। দেখো D0 কত? 5.3 120 যোগ 0.06 × 100। তাহলে মানটা বসাও, কত হয় দেখো, ক্যালকুলেশন করলে কত হয়? 5.3 ভাগ 120 যোগ 0.06 × 100 সমান সমান কত? 10.41 10.41%। 10.41%, 10.41, এটা 42 হবে, 10.42%। তাহলে আমরা বুঝলাম সাধারণ শেয়ারের ব্যয় যদি উত্তোলন ব্যয় না থাকে। এখন আমরা শিখব সাধারণ শেয়ারের ব্যয় উত্তোলন ব্যয় থাকলে। যদি উত্তোলন ব্যয় থাকে তাহলে দেখো এই অঙ্কটা থেকেই আমরা এই সমাধানটা করে ফেলি। তাহলে আমি অঙ্কটা লিখি, তোমরা একটু খেয়াল করো। ওকে, দেখো আমরা আগের অঙ্কটাই ঠিক রাখছি, শুধুমাত্র আমি একটু অংশ যোগ করলাম যে যদি উত্তোলন ব্যয় 5 টাকা হয়। দেখো আগে কিন্তু উত্তোলন ব্যয় ছিল না, এবার কি উত্তোলন ব্যয় আছে, যে তাহলে উত্তোলন ব্যয় 5 টাকা। সাধারণ শেয়ারের ব্যয় স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল উত্তোলন ব্যয় থাকলে, তাহলে দেখো উদ্দীপকের মধ্যে কি উত্তোলন ব্যয় আছে। আগের অঙ্কটাই আমি শুধুমাত্র উত্তোলন ব্যয়টা যোগ করছি। যদি উত্তোলন ব্যয় যুক্ত হয় তাহলে আমাদের সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র হবে কি? K = D1 / P0 - A + G × 100। এই F হচ্ছে উত্তোলন ব্যয়, F হচ্ছে ফ্লোটেশন কস্ট, ভাসমান ব্যয় বা উত্তোলন ব্যয়। এই উত্তোলন ব্যয় নিয়ে আমরা আগেই আলোচনা করেছি যে উত্তোলন ব্যয় হচ্ছে শেয়ার বা বন্ড বিক্রি করার সময় আনুষঙ্গিক যে খরচ হয়, এই খরচের সমষ্টিকেই উত্তোলন ব্যয় বলা হয়। এখানে আর একটা কোশ্চেন আছে যে উত্তোলন ব্যয় মূলধন ব্যয়কে প্রভাবিত করে। উত্তোলন ব্যয় বৃদ্ধি পেলে মূলধন ব্যয় বৃদ্ধি পাবে এবং উত্তোলন ব্যয় হ্রাস পেলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হ্রাস পাবে। তাহলে আমরা একটু দেখি এটা উত্তোলন ব্যয় যদি থাকে তাহলে আগের অঙ্কটাই আমরা করি। তাহলে D1 কত হবে? এই D1 আগের মতোই হবে। কত টাকা? এটা হচ্ছে 5 × 1.06 সমান সমান কত? 5.3। আর একটা কি আছে যে P0, এটাও আমার আগেই দেওয়া আছে। P0 কত? 120 টাকা। আর G লভ্যাংশ বৃদ্ধির হার আগের মতোই আছে 0.06। এরপরে আসে উত্তোলন ব্যয়। তাহলে উত্তোলন ব্যয় কয় টাকা দেওয়া আছে? উত্তোলন ব্যয় আমরা দিয়েছি কত? 5 টাকা। তাহলে এখানে উত্তোলন ব্যয় 5। তাহলে আমরা অঙ্কটা মান বসাই। কি হবে? D1 কত? 5.3, P0 কত? 120 টাকা মাইনাস উত্তোলন ব্যয় কত টাকা? 5 টাকা যোগ বৃদ্ধির হার কত? 6%। এখন দেখো অঙ্কটা সমাধান করি কি হয়। একদম সহজ অঙ্ক। যদি উত্তোলন ব্যয় থাকে তাহলে এখানে উত্তোলন ব্যয় বসাবো, আর যদি উত্তোলন ব্যয় না থাকে তাহলে উত্তোলন ব্যয় বসাবো না। তাহলে দেখো 5.3 ভাগ 120 থেকে 5 মাইনাস করলে কত থাকে? 115। তাহলে 115 দিয়ে ভাগ দাও, যে রেজাল্ট আসবে সেটার সাথে আমরা 0.06 যোগ করব। 0.06 × 100 তাহলে থাকে 10.60%। 10.60%, 10.60 মানে 61%। দেখো উত্তোলন ব্যয় যদি থাকে তাহলে আমাদের সাধারণ শেয়ারের ব্যয় কত হলো?
10.61%। শিক্ষার্থীরা, আমি আরেকটা কথা বলেছি যে উত্তরণ ব্যয় সাধারণ শেয়ারের মূলধন ব্যয়কে প্রভাবিত করে, অর্থাৎ উত্তরণ ব্যয় থাকলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বৃদ্ধি পাবে, আর উত্তরণ ব্যয় না থাকলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হ্রাস পাবে, অথবা উত্তরণ ব্যয় বৃদ্ধি পেলে মূলধন ব্যয় বৃদ্ধি পাবে, উত্তরণ ব্যয় হ্রাস পেলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হ্রাস পাবে। কিভাবে আমি তোমাদের সামনে একটু দেখাই যে এই অঙ্কে উত্তরণ ব্যয় কত টাকা আছে, 5 টাকা। উত্তরণ ব্যয় কত আছে, 5 টাকা। তাহলে এখানে উত্তরণ ব্যয় যদি 5 টাকা হয় তাহলে আমার মূলধন ব্যয় দাঁড়ায় কত, 10.61%। কিন্তু আমি যদি উত্তরণ ব্যয়টা বৃদ্ধি করি অথবা হ্রাস করি তাহলে কিন্তু আমার এইটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। তাহলে আমি কি বৃদ্ধি করব? তাহলে তো দেখো বৃদ্ধি করে দেখি যে উত্তরণ ব্যয় বৃদ্ধি পেলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বৃদ্ধি পাবে, উত্তরণ ব্যয় হ্রাস পেলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হ্রাস পাবে। তাহলে আমি এই অঙ্কটা দিয়ে তোমাদের করাই। উত্তরণ ব্যয় এইখানে আমি 10 টাকা দিই। যদি উত্তরণ ব্যয় 10 টাকা দেই তাহলে দেখো এইখানে কত হবে, 10। তাহলে এইখানে কত হবে, 10। তাহলে রেজাল্ট কত দাঁড়ায় দেখো তো। উত্তরণ ব্যয় বৃদ্ধি করলাম, 5 টাকার জায়গায় কয় টাকা করলাম, 10 টাকা করলাম। এখন কত আসে দেখো, তাহলে 5.3 ভাগ 110 যোগ 0.06 ইন্টু 100। তাহলে আসছে কত দেখো, 10.81। 10.81 দেখো, এটা বৃদ্ধি পাইছে। আগে ছিল কত, 10.61, 60 না 61 ছিল। তাহলে দেখো যে যখন উত্তরণ ব্যয় 10 টাকা তখন সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট, 10.81%। আর যখন উত্তরণ ব্যয় আমরা 5 টাকা দিছিলাম তখন মূলধন ব্যয় কত বের হয়েছিল, 10.61%। তার মানে 5 টাকা উত্তরণ ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়টা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বুঝলাম যে উত্তরণ ব্যয় বৃদ্ধি পেলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বৃদ্ধি পায়, আর উত্তরণ ব্যয় হ্রাস পেলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হ্রাস পায়। এবার আমরা যাব সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয় করতে। আমি স্ক্রিনে সংরক্ষিত তহবিল সংক্রান্ত একটি সমস্যা লিখি, তোমরাও আমার সাথে সাথে লিখে ফেলো। ওকে, সংরক্ষিত তহবিলের ব্যয়। দেখো সংরক্ষিত তহবিলের ব্যয়, প্রথমে সংরক্ষিত তহবিল কি? সংরক্ষিত তহবিল হচ্ছে যে প্রতি বছর কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে লাভের অংশ বা লভ্যাংশ বিভক্ত করে না দিয়ে যে লভ্যাংশ কোম্পানির জন্য সংরক্ষণ করে সেই লভ্যাংশর সেই তহবিল, ওই তহবিলটার নামই হচ্ছে সংরক্ষিত তহবিল। এখন প্রয়োজনে কোম্পানি চাইলে এই সংরক্ষিত তহবিলও তাদের মূলধন হিসেবে ব্যবহার করতে পারে। তো এই সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয় করব। সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমি লিখেছি দেখো, সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় যদি ব্যক্তিগত কর থাকে, ব্যক্তিগত কর আর কর্পোরেট কর অর্থাৎ কর্পোরেট ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স। ব্যক্তিগত কর, ব্যক্তিগত কর হচ্ছে যদি কোনো ব্যক্তির আয়ের উপরে কর প্রদান করা হয় সেটা হচ্ছে ব্যক্তিগত কর, আর কোম্পানি প্রতি বছর তার আয়ের উপরে যে কর দেয় সেটার নাম হচ্ছে কর্পোরেট কর। তাহলে কর্পোরেট ট্যাক্স এবং ব্যক্তিগত কর এই দুইটা দেখো যে ব্যক্তিগত করের হার যদি থাকে তাহলে আমরা সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয় করব। আমি দুইটা অঙ্ক লিখেছি দেখো, মুন্সি লিমিটেড এর সাধারণ শেয়ারের ব্যয় 15%, সাধারণ শেয়ারের ব্যয় কত পার্সেন্ট, 15%, এবং শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত করের হার 20%। অর্থাৎ শেয়ার হোল্ডাররা যে আয় করবে এই আয়ের উপরে ব্যক্তিগত কর দিতে হবে কত পার্সেন্ট, 20%। তাহলে সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয় করো। তাহলে সংরক্ষিত তহবিলের ব্যয় কে আর, এটা কিন্তু আমরা 1 নম্বর অঙ্ক করতেছি। কয় নাম্বার, 1 নম্বর। তাহলে কে আর কস্ট অফ রিটেইন আর্নিংস, এই কে আর দ্বারা আমরা বুঝবো সংরক্ষিত তহবিলের ব্যয়। এটার সূত্র হচ্ছে কে আর সমান সমান কে ই ইন্টু 1 মাইনাস টিপি। কে ই হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়। সাধারণ শেয়ারের ব্যয় কত পার্সেন্ট, এখানে দেওয়া আছে মুন্সি লিমিটেডের সাধারণ শেয়ারের ব্যয় 15%, তার মানে কে ই 15। 1 মাইনাস ব্যক্তিগত করের হার কত পার্সেন্ট দেওয়া আছে, 20%, তাহলে 1 মাইনাস 0.20। তাহলে এবার রেজাল্ট কত আসে দেখো, 15 ইন্টু 0.80, 15 ইন্টু 0.80 সমান সমান কত, 12%। কত হয়, 12%। অর্থাৎ মুন্সি লিমিটেড
এর সাধারণ শেয়ারের ব্যয় 15%, যদি ব্যক্তিগত করের হার 20% হয় তাহলে সংরক্ষিত তহবিলের ব্যয় বা সংরক্ষিত মুনাফার ব্যয় বের হয় কত পার্সেন্ট? 12%। কিভাবে? KE ইন্টু 1 মাইনাস টিপি। টিপি হচ্ছে ব্যক্তিগত করের হার, পিতে পার্সোনাল, টিতে ট্যাক্স। তাহলে টিপি যদি টিপি হয় তাহলে এটা দ্বারা আমরা বুঝবো ব্যক্তিগত করের হার, আর যদি টিসি হয় তাহলে এটাকে আমরা বুঝবো কি? কর্পোরেট ট্যাক্স, কোম্পানির করের হার। এবার আসো 2 নম্বর অঙ্কটা দেখি। তাহলে 1 নম্বরটা বুঝলাম। 2 নম্বরে বলছে হাতিরঝিল লিমিটেডের শেয়ারের বর্তমান মূল্য 105 টাকা। কত টাকা? 105 টাকা। কোম্পানি শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ প্রদান করে এবং লভ্যাংশ বৃদ্ধির হার 5%। ব্যক্তিগত করের হার 35% হলে সংরক্ষিত মুনাফার ব্যয় কত? তাহলে এখানে দেখো এই সূত্রটা একটু অন্য রকমের। এখানে এই সূত্রটা হবে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় সূত্রের মতো, শুধুমাত্র আমাদের এক্ষেত্রে এই ব্যক্তিগত করটা একটু গুণ হবে। তো আমরা সেটা লিখি। কিভাবে লিখব? সূত্রটা কি হবে? KR সমান সমান D1 ইন্টু 1 মাইনাস টিসি, না টিপি হবে ব্যক্তিগত করের হার, টিপি P0, এটা তার উত্তরণ ব্যয় নাই, যোগ জি ইন্টু 100। দেখো এই অঙ্কটা আমরা আগেও শিখেছি, সেই রকমেরই এবার এইখানে মান বসাবো। আমি উপরটা মুছে ফেলি, এখানে একটু লিখি। তাহলে কি হয়? KR সমান সমান D1 ইন্টু 1 মাইনাস টিপি P0 প্লাস জি ইন্টু 100। তাহলে আমরা D1 বের করি। D1 আগের মতোই বের করব। তাহলে D1 কিভাবে বের করে দেখো, D1 সমান সমান D0 ইন্টু 1 প্লাস জি। D0 বর্তমান লভ্যাংশ, বর্তমানে কত টাকা লভ্যাংশ দেয়? শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ দেয়। আর লভ্যাংশ বৃদ্ধির হার কত? এখানে বলা আছে লভ্যাংশ বৃদ্ধির হার 5%। তাহলে 10 ইন্টু 1.05, তাহলে 10 ইন্টু 1.05 কত হয়? 10 ইন্টু 1.05, তাহলে 10.5 হয়, 10.5, 10.5। তাহলে দেখো এটা হবে কত? 10.5। 1 মাইনাস ব্যক্তিগত করের হার কত পার্সেন্ট দেওয়া আছে? 35%, মানে হচ্ছে 0.35। তাহলে ব্যক্তিগত করের হার দেওয়া আছে কত? তোমরা দেখো ব্যক্তিগত করের হার 35%, তাহলে আমরা 35%কে 0.35 লিখব। আর সাধারণ শেয়ারের বাজার মূল্য কত বলছে? 105 টাকা। কত টাকা? 105। বৃদ্ধির হার কত? লভ্যাংশ বৃদ্ধির হারের কথা বলা আছে কত পার্সেন্ট? 5%। এখন দেখো কত হবে? 1 মাইনাস 0.35 সমান থাকে কত? 0.65। 0.65 এর সাথে 10.5 গুণ করো, আসছে 6.825। এটারে ভাগ দিব কত? 10 এটা ভাগ দিব 105 দিয়া, 105। এটার সাথে যোগ করব 0.05, গুণন দিব 100, কত আসছে? 11.5%। তাহলে দেখো 11.5% সংরক্ষিত তহবিলের ব্যয়। এই দুইটা। আর একটা অঙ্ক আছে, যদি ব্যক্তিগত করের হার না থাকে, শিক্ষার্থীরা সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা শিখলাম কি? যদি ব্যক্তিগত কর থাকে আর যদি ব্যক্তিগত কর না থাকে তাহলে সংরক্ষিত তহবিলের ব্যয় সাধারণ শেয়ারের ব্যয়ের মতোই হবে। আবারও বলছি, সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে ব্যক্তিগত কর না থাকলে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় এবং সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয়ের সূত্র একই এবং একইভাবে হবে, এর মধ্যে কোনো পার্থক্য হবে না। যেমন KR সমান সমান KE,
তাহলে কে ই সমান সমান আমরা কি শিখছি, d1 বাই p0 মাইনাস a প্লাস g যদি উত্তরণ ব্যয় থাকে। আর যদি উত্তরণ ব্যয় না থাকে তাহলে এটা এফ হবে না। অথবা যদি উত্তরণ ব্যয় থাকে অথবা উত্তরণ ব্যয় না থাকে, সেক্ষেত্রে তোমরা এই একটা সূত্র দিয়ে শিখতে পারবে, যদি উত্তরণ ব্যয় থাকে তাহলে এফ এর জায়গায় উত্তরণ ব্যয়ের মান বসাবা, আর যদি উত্তরণ ব্যয় না থাকে তাহলে এই শূন্য বসাবা। তাহলে আমি আর অঙ্ক করলাম না, এটা কে আর সমান সমান কে ই যদি ব্যক্তিগত করের হার না থাকে, তাহলে এটা যখন সাধারণ শেয়ারের ব্যয় অর্থাৎ তখন সাধারণ শেয়ারের ব্যয় এবং সংরক্ষিত তহবিলের ব্যয় নির্ণয় একই হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা গড় মূলধন ব্যয় বা সামগ্রিক মূলধন ব্যয় নির্ণয় করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।